আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে কেউ যদি এই 2025 এ এসে একটা গাড়ি কিনতে চায় এবং সেটা যদি তার ধরেন বিগিনার লেভেলের গাড়ি হয় বা ফার্স্ট কার হয়, তো সেক্ষেত্রে সে কোন গাড়িটা কিনতে পারে। তো এখন আমাদের বাজারে দেখা যায় যে ২ ধরনের গাড়ির অপশন রয়েছে। এক হচ্ছে হাইব্রিড গাড়ি, আর আরেকটা হচ্ছে নন হাইব্রিড গাড়ি, আর আরেকটা আছে ফুল ইলেকট্রিক। তো হাইব্রিড আর ইলেকট্রিকটাকে আমি একসাথেই ধরছি, কারণ যেহেতু এন্ড অফ দ্য ডে হাইব্রিড গাড়িগুলোতেও সমস্যা হলে আপনার ব্যাটারি চেঞ্জ করতেই হবে, এবং ফুল ইলেকট্রিকটাতে তো পুরোপুরি ওইটা ব্যাটারি নির্ভর। আর আরেকটা আছে হচ্ছে নন হাইব্রিড গাড়ি। তো বিগিনার লেভেলে বা ফার্স্ট কার হিসাবে সে কোনটা কনসিডার করতে পারে। তো এখন যে বাংলাদেশের কথা বলছি আমি, বাজারের যে অবস্থা, তো সবার প্রথম চাহিদা থাকে হচ্ছে একটা নন হাইব্রিড গাড়ি, যাতে করে সেটাকে সে পরের বার যখন নেক্সট কার নিতে যাবে বা কোনো আল্লাহ না করুক কোনো কারণে যদি বিক্রি করা লাগে, রিসেল ভ্যালুটা যেন সে ভালো পায়। সেই জন্য তারা দেখা যায় যে মানে নন হাইব্রিড গাড়ির প্রতি মানুষের আকর্ষণ অনেক বেশি। এরকম 2000 এর শুরুর দিকে দেখা গিয়েছিল যে বাংলাদেশে তখন ম্যানুয়াল আর অটো গাড়ির মধ্যে একটা ক্ল্যাশ ছিল, যে ম্যানুয়াল গাড়িগুলো সবাই কিনছিল, কারণ তখন অটো গাড়িগুলো মানে অটো গিয়ারের গাড়িগুলো তখন বাংলাদেশে নতুন নতুন ঢুকতেছে। তো সবার মধ্যে একটা কনফিউশন ছিল যে আমি ম্যানুয়াল গাড়ি কিনবো নাকি অটো গাড়ি কিনবো। তো অনেক ব্যবসায়ীদের কাছে শুনেছি যে তারা ম্যানুয়াল গাড়িকেও অটো বানিয়ে তারপরে বিক্রি করতে হয়েছে, এবং অটো গাড়িকেও ম্যানুয়াল বানিয়ে তারপরে বিক্রি করতে হয়েছে। তো ম্যানুয়াল গাড়িকে কখন অটো বানাতে হয়েছে, কিছুদিন পরে যখন মানুষ জিনিসটাকে অ্যাডপ্ট করে ফেললো এবং দেখলো বাজারে অটো গাড়ির চাহিদাটা কত বেশি এবং অটো গাড়ির কত সুযোগ সুবিধা রয়েছে, তখন তারা অটো গাড়িগুলো কেনা শুরু করে দিল এবং ম্যানুয়াল গাড়ির চাহিদা তখন অনেকটাই কমে গেল। তো সেরকম এক সময় হয়তো বা এই হাইব্রিড বা এই ইলেকট্রিক ভেহিকেল এগুলোর চাহিদা অনেক বাড়বে, কিন্তু এই মুহূর্তে বাজারের যে অবস্থা এবং আমাদের যে রেমিটেন্স বা বলেন যে বৈদেশিক মুদ্রা, সেইটা আসা যে পরিমাণে আসতেছে, আর আমাদের রিজার্ভে যে পরিমাণে আমাদের জিডিপি বলেন বা আমাদের যে গ্রস গ্রোথ বলেন যেটা আছে, বা আমাদের এখানে মানে আমাদের অন্যান্য দেশের মানে দেখা গেছে যে ডলারের সাথে আমাদের যে টাকার সামঞ্জস্যতা সেটা এখন এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমি শুধু এই গাড়ির বাজার দিয়ে আপনাদেরকে বোঝাইতে পারি। কোভিডের শেষের দিকে 2021 এর শুরুর দিকে একটা এক্সিও গাড়ির দাম ছিল, ভালো মাইলেজের ভালো গ্রেডের একটা এক্সিও যদি আপনি কিনতেন 16 বা 17 মডেলের, সেগুলোর দাম ছিল 16 থেকে 17 লাখ টাকা। সর্বোচ্চ সর্বোচ্চ আপনার সর্বোচ্চ গ্রেডের গাড়ি নিলেও 20 লাখ টাকায় হইতো। এখন একটা আপনি নন হাইব্রিড এক্সিও যদি কিনতে যান, আপনার বাজার মূল্য পড়ে যাবে প্রায় 30 লাখ টাকা। আর হাইব্রিডটাও যদি কনসিডার করেন, এক্সিও গাড়ি যেটা একটা টয়োটার একেবারে বলা যায় যে এন্ট্রি লেভেলের মিড সাইজ সেডান, সেটার দাম পড়ে যাচ্ছে এখন 25 লাখ টাকা হাইব্রিডটাই। যেখানে দেখা গেছে যে কোভিডের শেষের দিকে বা 2020 এর পরে দেখা গেছে যে গাড়িগুলো 15 থেকে 16 লাখ টাকায়, তখন 17 লাখ টাকায় ভালো হাইব্রিডের এক্সিও পাওয়া যেত। তো এখন আপনাদের সাথে বলি যে বাংলাদেশে এই দামের তারতম্যটা কেন। বাংলাদেশে এই দামের তারতম্যটা এই কারণেই, আপনি যখন আপনার হাইব্রিড গাড়িটা বিক্রি করতে যাবেন, তখন এই গাড়িটা কিনবে কে? সাধারণত এই গাড়িগুলো ভাড়ায় চালানোর জন্য কিনবে। তখন হাইব্রিড গাড়ি দিয়ে কিন্তু ভাড়ায় চালানো যায় না, এবং হাইব্রিড গাড়ির মেইনটেনেন্স কস্টটা কিন্তু বেশ বেশ অনেকই আছে, কারণ হাইব্রিড ব্যাটারির দাম প্রায় 2.5 থেকে 3 লাখ টাকা। আর সেই সাথে যদি আপনার ব্রেক বুস্টারটা যায়, সেক্ষেত্রেও আপনার খরচ হয়ে যাবে 1.5 থেকে 2 লাখ টাকা মিনিমাম। আরো আনুষঙ্গিক খরচ অন্য গাড়ির মতো তো আছেই, কিন্তু সেই জায়গায় একটা নন হাইব্রিড গাড়ি আপনি এলপিজি করেও যদি চালান, ইঞ্জিনের দাম কিন্তু এত পড়ে না। ইঞ্জিন নষ্ট হয়ে গেলেও আপনি সারিয়ে নিতে পারতেছেন। যার কারণে সবার একটা ঝোঁক থাকে নন হাইব্রিড গাড়িটা কেনার। কিন্তু এইটা সবাই চিন্তা করতেছে না যে আমাদের দেশে কতদিন এই গ্যাস এবং এলপিজির মজুতটা থাকবে, আর ইলেকট্রিসিটির প্রতিও যে নির্ভর হচ্ছে, ইলেকট্রিসিটিটাও তো এন্ড অফ দ্য ডে আমাদের এই ফুয়েল পুড়িয়েই কিন্তু ইলেকট্রিসিটি বানানো হয়। তো সেদিকে কারোর খেয়াল নেই। আর সরকারও দেখা গেছে যে হাইব্রিড গাড়ি কেনার প্রতি কিন্তু আগে একটা আগ্রহ দেখাইতো এবং ট্যাক্সেশনটাও কম ছিল। এখন দেখতেছি যে ট্যাক্সেশনটা অলমোস্ট সেম হয়ে গিয়েছে, যার কারণে হাইব্রিডের প্রতি মানুষের চাহিদা থাকলেও মানুষ কিনতে পারছে না। আর যারা কিনেছে তারাও একটা ভোগান্তির ভিতরে ভুগতেছে, কারণ এই গাড়িটার সেরকম কোনো রিসেল ভ্যালু সে পাচ্ছে না। এবং 3-4 বছর ভালো মাইলেজ ভালো অপশন গ্রেড দেখে যদি কেনা যায়, 3-4 বছর অনায়াসে চালানো যায়। এরপরে বাংলাদেশে যেহেতু এখনো হাইব্রিডের, এখনো আমি বলবো যে সঠিক টেকনিশিয়ান এবং সঠিক মেকানিক নাই, আর বাংলাদেশের ম্যাক্সিমাম গ্যারেজ ব্যবসায়ীরা হচ্ছে অসাধু। আপনি আপনার গাড়িটা রেখে আসলেও দেখবেন যে পাশপাতি সব খেয়ে ফেলছে। তো কিছু মনে করেন সামান্য একটা টায়ারের সমস্যা হয়েছে, চালানোর সময় একটু শব্দ হচ্ছে, বলবে যে আপনার ফুল সাসপেনশন আপনি চেঞ্জ করে ফেলেন।
তো এই সমস্ত ডগমা থাকার দরুন, মানে এই সমস্ত কুসংস্কার থাকার দরুন, যখন তারা 3-4 বছর গাড়িটা চালানো হয়ে যাচ্ছে, ব্যাটারিটা নষ্ট হয়ে যাচ্ছে, তারপরে দেখা গেছে ব্রেক বুস্টারটাও নষ্ট হয়ে যায় 3-4 বছর। বাংলাদেশের যে রোড কন্ডিশন আর যেভাবে গাড়িগুলোকে রাফ ইউজ করা হয়, জাপানে বা পৃথিবীর ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রিগুলোতে তো ওইভাবে ব্যবহার হয় না, রাস্তাঘাট ভালো, পরিবেশ আছে চালানোর মতো। তো এখানে আনার পরে সমস্যাটা হয় হচ্ছে 5 বছর পরে আসলে টের পায় হাইব্রিড যারা কিনে। এক হচ্ছে ব্যাটারির দাম 2.5 থেকে 3 লাখ টাকা, ব্রেক বুস্টারের পিছনে খরচ আরো 1.5 থেকে 2 লাখ টাকা, তো 5 লাখ টাকার একটা বাড়ি। তো এই চিন্তা করে এখন হাইব্রিড গাড়ি কেনার আগে ইউ নিড টু থিঙ্ক অ্যাবাউট ইট টুয়াইস। কারণ এটা কিন্তু আপনি ওইভাবে রিসেল ভ্যালুটাও পাবেন না। একটা হাইব্রিড গাড়ি কিনলে ধরেন আপনি একটা এক্সইউভি কিনলেন, যা কিনেছেন তার থেকে 5 লাখ টাকা কমই আপনার ধরে রাখতে হবে 5-7 লাখ টাকা বিক্রির সময়। এবং সেই সাথে যদি আপনি চালাইতে গেলেও আপনার মিনিমাম লাখ 5 টাকা ওইখানে খরচ হয়ে যাবে, ব্যাটারি এবং ওই ব্রেক বুস্টার যেটা বললাম, এ যাবেই আপনার। মানে গাড়িগুলো দেখা যায় যে ওখান থেকে 5 বছর চলে আসে, আপনি 5 বছর চালাবেন, 10 বছর পরে তো এইটুকু তো আপনার চেঞ্জ করাই লাগবে। তো হাইব্রিড কেনার আগেই সব চিন্তা করেন। কিন্তু নন হাইব্রিড যে কিনবেন সেখানেও তো আমি বললাম যে কতদিন এই গ্যাস আর এলপিজি থাকবে, সেটাও একটা চিন্তার বিষয়। আর একটা হচ্ছে মরণ ভয়ও তো রয়েছে। আপনি এলপিজি বা গ্যাস করে চালাবেন, আপনি তো একটা বোমা নিয়ে ঘুরতেছেন সাথে। এলপিজিতেও আজকাল শুনলাম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি দেখা যাচ্ছে, দুর্ঘটনা হয়। তো বাংলাদেশে আসলে টাকা দিয়েও আপনি শান্তি করে যে একটা গাড়ি ঘোড়া চালাবেন, সেই সুযোগটা নাই। তো সবকিছু কনসিডার করলে এন্ড অফ দ্য ডে বলা যায় যে ফুল ইলেকট্রিকের দিকে যাবেন কিনা সেটাও একটা ভাবার বিষয়। কারণ যেভাবে বাংলাদেশের টেসলা বা এই আমাদের অটোরিক্সাগুলো চলে বেড়াচ্ছে, আপনি কেন বাদ যাবেন? আপনিও চাইলে তো একটা ফুল ইলেকট্রিক কিনতে পারেন। কিন্তু সেখানেও শুনেছি যে 5 বছর পরে মনিটিন হয়ে যায় গাড়িগুলো। তো সবকিছু আমলে রেখে সরকারের কাছে বলবো যে আমাদের জন্য একটা টেকসই সুনির্দিষ্ট একটা ব্যবস্থা করে দেওয়া হোক, এবং এই যে গ্যারেজগুলো, এগুলোকে যদি সরকার একটু নিয়ন্ত্রণ করে, এবং এই যে ভোক্তা অধিদপ্তর যে রয়েছে ভোক্তাদের জন্য, ভোক্তা মান নিয়ন্ত্রণ অধিদপ্তর যেটাকে বলে, আমি সঠিকভাবে বলতে পারছি না, ওনারা শুধু মিষ্টির দোকান এবং সুপার শপ এসব জায়গায় না যেয়ে এই বিষয়ে এক্সপার্ট বের করে এই সমস্ত গ্যারেজ বা এই যে সার্ভিস প্রোভাইডার যারা আছে এদেরকেও ধরুন। কারণ গ্যারেজেরটা কিন্তু শুধুমাত্র ওখানে কিন্তু মানুষ প্রোডাক্ট কিনতে যায় না, যে এক্সপায়ার পার্টসটা কিনতে যায়, কখনো কখনো রিপেয়ারের জন্য যায়, সার্ভিসিং এর জন্য যায়। সেই সার্ভিসটা কতটুকু সঠিকভাবে দিতে পারছে, এসব বিষয়েও আমার মনে হয় সরকার চাইলে ট্রেনিং দিয়ে, বা ট্রেনিং প্রাপ্ত যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছে তাদেরকে ওখানে ম্যাজিস্ট্রেট হিসাবে নিতে পারে, এবং বিভিন্ন গ্যারাজগুলোতে যেয়ে সেখানে তারা রিভিউ করে সেখানে তারা এরকম সিস্টেমে নিয়ে আসেন, পানিশমেন্ট রিওয়ার্ড সিস্টেম। শুধু পানিশমেন্টই দিয়ে না, যেসব গ্যারেজ মেনটেন করতেছে তাদেরকে রিওয়ার্ড দেন, মার্কিং দেন, লাগলে ব্যানারটা নিয়ে দেন যে এইখানে যেমন ফার্মেসিগুলোর বাইরে লেখা থাকে মডেল ফার্মা, মডেল গ্যারেজ বানিয়ে দেন, যাতে গ্যারেজগুলো উৎসাহিত হয় ভালো সার্ভিস দিতে এবং মানুষকে না ঠকাতে। তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য।